ওই রাতের ঘটনা এমনভাবে আঘাত করবে কখনো ভাবিনি। সারাদিন যেমন অস্থিরতায় কাটে, তেমনই সারাটা রাত জেগে থাকি। বইও মন বসাতে পারি না। অফিসে অন্যমনস্ক থাকায় ক্লায়েন্টের কাছে পাঠানো ডেটায় একটা বড় সড়ো ভুল করে ফেলি, যার ফলে ওয়াদার নাম্বার 2 এর কাছে বকুনি খেতে হয়। অবশ্য এটা পুরোপুরি আমারই ভুল। নিজেকে একেবারে অপদার্থ মনে হয়। কোনো কিছুতেই মন বসাতে পারি না। রাতে অ্যাপার্টমেন্টে একা একা শুয়ে নিজের বিছানায় কেবল এইসব হাবিজাবি চিন্তা ঘুরপাক খেতে থাকে মাথার ভেতরে। কোনো সম্পর্কে জড়ানোর অর্থই বা তাহলে কি? শূন্য দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবি, আমরা একসাথে মুভি দেখতে যাই, একসাথে বাইরে খাই, পরস্পরের বাসায় রাত কাটাই। তারপরও যদি তার মনের ভেতরে জায়গা না হয়, তাহলে আসলে কি কখনো একসাথে ছিলাম? ওয়াদার কাছে আমার অবস্থানই বা কী আসলে? যেমন কাল রাতে যেটা ঘটেছে, সে ব্যাপারে ওকে প্রশ্ন করার কোনো অধিকার কি আমার আছে? এমনকি এসব নিয়ে ভাবাটাও আমার কাছে ভুল বলে মনে হতে থাকে। এসব কারণে ওয়াদার সাথে কথা বলতেও ভয় হয়। এমনিতে সবসময় ওর ফোনের অপেক্ষায় থাকি, আর এখন স্ক্রিনে ওর নাম দেখলে মনে হয় পালিয়ে যাই। ওই রাতের পরও ওয়াদার গলার স্বর একই রকম শোনায়, যথারীতি শান্ত আর কোমল। আগে ওর এই কণ্ঠ শুনলে কতটা স্বস্তি অনুভব করতাম, যেন কোনো শান্ত হ্রদের সামনে দাঁড়িয়ে আছি। কিন্তু এখন সেই একই কথা কত দূরের বলে মনে হয়। কি সমস্যা? ওয়াদা চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞাসা করলেও কিছুই বলতে ইচ্ছা করে না। তোমার শরীর ভালো নেই? ওর কণ্ঠে একটা দ্বিধা। না, সব ঠিকঠাক। আচ্ছা, গুড নাইট। ফোন রাখার ঠিক আগ মুহূর্তে বলি, অফিসে দেরি হবে বলে সামনের সপ্তাহে দেখা করা যাচ্ছে না। এর মধ্যেই মাথার ভেতর সব জট পাকিয়ে একেবারে হতাশ হয়ে পড়ি। আপন মনেই মোমোকো মামির কাজের রেস্টুরেন্টের দিকে এগোতে থাকি। হায় হায়, তার মানে ওয়াদা এরকম একটা বাজে কাজ করলো? যদিও মামিকে বলি আমার এক বন্ধুর সাথে এমন ঘটেছে, কিন্তু মামি যেন আমার ভেতরটা একেবারে পানির মতো স্পষ্ট দেখতে পায়। তখন আর লুকানোর কোনো উপায় নেই। ও যখন সাদা অ্যাপ্রন গায়ে আমার দিকে তাকিয়ে থাকে, সাকিতে চুমুক দিতেই গড়গড় করে পেটের সব কথা বেরিয়ে আসে, যেন আমার ভেতরের কোথাও আটকে থাকা সুতোর প্যাচ খুলে গেছে। পুরো গল্পটা খুলে বলি ওর কাছে, সেই সাথে আমার এখনকার অবস্থাও। হায় খোদা, এটা দেখছি রিলেশনশিপ কাউন্সেলিং সার্ভিস সেন্টার হয়ে উঠছে। দুঃখিত। ঠিক আছে, সেটা শুধু আমার প্রিয় তাকাকোর জন্য। যদিও মোমোকো মামি হেসে বলে, তবু সেটা মন থেকে কিনা সে ব্যাপারে সন্দেহ রয়েই যায়। তাহলে ওয়াদার সাথে ব্যাপারটা খোলাসা করতে ভয় পাচ্ছ, তাই তো? জিজ্ঞাসা করে সে। নীরবে মাথা ঝাঁকাই। কিন্তু ওয়াদা তো এইরকম না, তাই না? সেটাই তো ভয়ের, কারণ আমার মনে হয় ও এরকম না। ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, সেটা ভাবাও যায় না। এই তাকাকো। কাউন্টার থেকে বেরিয়ে এসে পাশে এসে বসে মোমোকো মামি। শোনো, আমি খুব জ্ঞানী কেউ না, খুব বেশি পড়াশোনাও জানি না। সাতরও যতক্ষণে 10টা বই পড়ে, আমি ততক্ষণে বড়জোর একটা শেষ করতে পারি। তবে আমি মনে করি মানুষ চিনতে আমার ভুল হয় না। যতদূর মনে হয় ওয়াদা তোমাকে ইচ্ছে করে দুঃখ দিতে পারে না, ওর চোখ দেখে সেটা মনে হয়। এখানে সবচেয়ে বড় সমস্যা হলো যে অদৃশ্য দেয়াল তুমি নিজের চারপাশে তুলেছ, সেটা। দেয়াল? প্রতিধ্বনি করে উঠি যেন। পাশ থেকে সরাসরি আমার চোখের দিকে তাকায় মামি। কি বলছে নিশ্চয়ই বুঝতে পারছো, তাই না? হয়তো। আগের বয়ফ্রেন্ডের সাথে যা ঘটেছে, তারপর থেকে অবচেতন মনেই কাউকে আর পুরোপুরি বিশ্বাস করতে পারি না। সেই সাথে ভয়ও হয়, কারণ এর আগে বিশ্বাস করে ঠকেছি। আবারও বিশ্বাস হারানোর ভয় পাই। বোকামির জন্য নিজেকে সাপসাপান্ত করার আর সব কিছু ছেড়ে ছুড়ে যাবার ভয়। সেজন্যই হয়তো ওয়াদার সামান্য আচরণেও অনেক সময় বাড়াবাড়ি করে ফেলি। সেটা যে এবার প্রথম তা নয়। নিজে যদি সব কিছু খোলা মনে না দেখো, তাহলে অন্যদের কাছ থেকে উদারতা আশা করাটা স্বার্থপরের মতো হয়ে যায় না, বলে মোমোকো মামি। যদি এগিয়ে না যাও, আমার মনে হয় না কোনো সমাধান হবে। সব কিছুর পরেও ওয়াদা তো একটা মানুষ। বারবার এমন দোলা চলে, সে নিশ্চয়ই একটা সময় ক্লান্ত হয়ে পড়বে।
আর একবার যদি সেটা হয়, হা হুতাশ করা ছাড়া তোমার হাতে আর কিছুই থাকবে না। মামির কথায় সব কিছু পরিষ্কার হয়ে যায়। ওয়াদার কাছে অনেক কিছুই তো প্রত্যাশা করি, অথচ তার বিনিময়ে ওকে কিছুই দিতে চাইনি কখনো। শুধু তাই নয়, তার কথা মতো ওয়াদার ভেতরের প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখে চলেছি, এমনকি ওর চোখ কি বলে সেটাও। এত সব নিয়ে ভাবছি, এমন সময় কিচেন থেকে নাকাসুনো সানের চিৎকার শোনা যায়, মোমোকো, হেল্প! এখনই আসছি! চিৎকার করেই চেয়ার থেকে উঠে পড়ে মামি। যাচ্ছি। দয়া করে মামিকে এত চিন্তায় ফেলো না, যা করার তাড়াতাড়ি করো, যাতে শান্তি পাই। কথাগুলো বলেই আমার গালে চিমটি দিয়ে কিচেনের দিকে দৌড় দেয়। ওখান থেকে তখনও চিৎকার শোনা যায়, হেল্প, হেল্প! কয়েকদিন পর বৃহস্পতিবার রাতে টোমোর জন্মদিনের পার্টি করা হয়। পার্টি বললেও সেটা আসলে আমাদের 3 জনের ছোট্ট আয়োজন। টোমোর অনুরোধেই মরিসাকি বুকশপের দোতলায় ডিনারের ব্যবস্থা করা হয়। হটপটগুলো রাখার জন্য শুধু কাউন্টারের লম্বা টেবিলটা উপরে নিয়ে যাই। মামা আর মামিকেও ডাকি। ওরা বলে এমন পার্টিতে বুড়োদের কোনো কাজ নেই। টোমো পছন্দ করবে না বলে তাকানো প্রথমে আসতেই চায়নি। সেসব সত্যি নয় বলে আমি ওকে জোর করে রাজি করাই। কমলা রঙের হুডের একটা সাদামাটা সোয়েট শার্ট পরে নার্ভাস চেহারা নিয়ে হাজির হয় সে। মনে মনে ভাবি, যে মেয়েটাকে পছন্দ করে তার জন্মদিনে আর একটু সেজেগুজে আসলেও তো পারত। যদিও টোমো জানতো যে তাকানো আসছে, তবুও ঠোকার মুখে শুধু হ্যালো ছাড়া তাদের মধ্যে আর কথাবার্তা হয় না। দুজনেই সারাক্ষণ আড়ষ্ট মুখে চুপচাপ বসে থাকে। ওয়াদার সাথে সব কিছু মিটে গেছে বলা যায় না, বরং আরও খারাপের দিকে। তাই জোর করে হাসি খুশিই থাকি। মেকি হলেও সেটা পরিবেশটা হালকা করতে বেশ কাজে দেয়। এমন বিষণ্ণ পরিবেশে কোনো কথা না বলে আমরা শুধু হটপটের খাবারগুলো নাড়াচাড়া করি। কারোরই তেমন খিদে নেই যেন। তাকানো আর আমি বিয়ার খাই, টোমো অ্যালকোহল খায় না বলে শুধু অরেঞ্জ জুস নেয়। টোমো শুধু ভেজিটেবল খায় আর তাকানো শুধুই তোফু। মনে মনে ভাবি, এই সব কিছু শুধুই টোমোর জন্মদিনের জন্য। ওদের দুজনকে চুপচাপ বসে শুধু চপস্টিক নাড়াচাড়া করতে দেখে আরও বিরক্ত লাগে। আর যথারীতি সেটা গিয়ে পড়ে তাকানোর ঘাড়ে। তাকানো, শুধু তোফু খাচ্ছ কেন? একটু ভেজিটেবল আর চিকেনও তো খেতে পারো। তাকানো মাত্রই তোফুর দুটো বড় টুকরো নিয়ে নিজের মতো করে খাচ্ছিল। কি? ও, আম সরি, মনে করেছি অনেকগুলো তোফু রয়ে গেছে, হয়তো তোমাদের পছন্দ না। তাকানোকে বিব্রত দেখায়, তবু ওকে জ্বালাতেই থাকি। নিজে নিজে এমন ভেবে বসো না, দেখো আমি কেমন সব কিছু মিলিয়ে খাচ্ছি। টোমো, তোমাকেও একটু তোফু দেব? আপন ভাবনায় মগ্ন টোমো এমন প্রশ্নে হঠাৎ আকাশ থেকে পড়ে যেন। আমি ঠিক আছি, তাকানো তুমি বরং নাও। নিজের জন্মদিনে তোমার এত ভদ্রতা না করলেও চলবে টোমো, আমি বলি। একমত হয়ে উত্তেজিত ভঙ্গিতে মাথা নাড়ে তাকানো। একদম ঠিক, আর এক পিসও তোফু নিব না, তোমার যত দরকার খাও। তোফুর টুকরো প্রায় ফিরিয়েই দেবে, এমন সময় ওকে থামাই। এরপর যার জন্য এত আয়োজন তাকে বাদ রেখেই আমরা দুজন তোফু নিয়ে কাড়াকাড়ি করতেই থাকি। কি করবে ভেবে না পেয়ে আমাদের দিকে হা করে তাকিয়ে থাকে টোমো। এরপর আরও কতক্ষণ তাকানোর জামা কাপড়ের পছন্দ নিয়েই কথা শোনাই, তাতেও কোনো সাড়া দেয় না টোমো। তোফু আসলে কোনো সমস্যা না, তার থেকেও জরুরি হলো তাকানোর কাছে ক্ষমা চাওয়া। ওর দিকে তাকিয়ে বলে টোমো, তোমার সাথে খারাপ আচরণ করে ফেলেছি, পুরোটাই আমার ভুল, আই এম সরি। অনেকখানি মাথা নুইয়ে বলে সে। তাকানো আচমকা উঠে দাঁড়াতে গিয়ে টেবিলের কোণা দিয়ে হাঁটুতে বেশ জোরে বাড়ি খায়। না না, আমারই ক্ষমা চাওয়া উচিত, হাঁটুর ব্যথায় কোকাতে কোকাতে বলে সে। টোমো আবারও ক্ষমা চায়। এদিকে তাকানোর 12টা বাজানো টেবিলের জিনিসপত্র পরিষ্কার করতে করতে ওদের দুজনকেই বলি, থাক আমরা বরং এসব বাদ দিই। তাকানোর চোখে জল এসে জমা হয়। হয়তো সেটা টোমোর প্রতি অনুরাগ থেকে কিংবা হাঁটুর ব্যথা থেকেও হতে পারে। তবে তাকে দেখে মনে হয় আরও অনেক কিছু বলার থাকলেও সে চুপচাপ বসে আছে, ভাবলে সিনমুখে। যেভাবেই হোক না কেন ভারী পরিবেশটা অনেকটা হালকা হয়ে আসে। এই সুযোগে টোমোকে ওর জন্মদিনের উপহারটা দেই। লিলি ফুলের আকৃতির ব্রোচটা ওর পছন্দ হওয়ার কথা। আর তাকানো দেয় একটা স্টেইনড কাচের ল্যাম্প। ল্যাম্পটা খুব সূক্ষ্মভাবে একটা বাতি ঘরের আকারে ফুটিয়ে তোলা। জিনিসটা বেশ চমৎকার,
সাধারণত উপযুক্ত জামা কাপড় পরার অভ্যেস থাকা মানুষজনই এমন সুন্দর জিনিস কিনতে পারে। অবশেষে টমো হেসে জানায়, দুটোই খুব সুন্দর হয়েছে। আসলে তাকানো তোমাকে অন্য একটা কিছু দিতে চেয়েছিল। আমাকে থামানোর জন্য তাকানোর সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বলি, কারণ এই কথাগুলো এখন আর গোপন রাখার কোনো অর্থ নেই। কিন্তু বইটা আমরা খুঁজে পাইনি টমো, দ্য গোল্ডেন ড্রিম। তুমি তো অনেক দিন ধরে এই বইটা খুঁজছো, তাই না? বিস্ময়ে টমোর মুখ হা হয়ে যায়। ওকে একেবারে হতভম্ব মনে হয়। আমার দিকে ফিরে জোরে বলে ওঠে, কি, তোমরা ওই বইটা খুঁজছিলে? হ্যাঁ আসলেই, কিন্তু মাফ করবে স্যাভরে, তুমি যে বলেছিলে সেটা আমার মনে ছিল। মনে হয় বাড়াবাড়ি করে ফেলেছি। তাকানো বলে, আই এম সরি। তাকানোর কথা শুনে আবারও হতবাক মনে হয় টমোকে। না, তেমন কোনো ব্যাপার নয় তাকানো, ওই নামে আসলে কোনো বইই নেই। এবার আমাদের ভিমরি খাওয়ার পালা। কি, সত্যি বলছো? সরি, আসলে তখন ওভাবে বলার কারণে এই ভুল বোঝাবুঝিটা হয়। তাহলে তাকানো যখন অনলাইনে খোঁজ করে তখন তো দেখা যায় আরও অনেকে এই বইটা খুঁজছে। তাকানোও আমার সাথে একমত হয়ে মাথা দোলায়। হয়তো আরও মানুষ আছে যারা বিশ্বাস করে এই নামে কোনো বই আছে। আসলে এটা এক ধরনের জনশ্রুতি বলা যায়, একটা কাল্পনিক বই বলতে পারো। বিব্রত ভঙ্গিতে বলে টমো। সেজন্যই বইয়ের দুনিয়ার সবচেয়ে বড় জায়গাতে খুঁজেও পাইনি আমরা। আর মামার মতো মানুষও এর নাম শুনিনি। এবার তাহলে তাকানোই শেষ করুক ব্যাপারটা। ওর দিকে তাকিয়ে দেখি সে হাত পা ছেড়ে বসে পড়েছে। তারপরও যেহেতু আমারও ঘুণাক্ষরে মনে হয়নি যে এই নামে কোনো বই নাও থাকতে পারে, সেজন্য তাকানোকে পুরোপুরি দোষ দেওয়া যায় না। তখন টমো আমাদের সেই অস্তিত্বহীন বইয়ের গল্পটা বলে। শোওয়াগা যুগের শুরুর দিকে মিৎসুকো ফুওনো নামের এক অখ্যাত লেখকের বই ছিল, যার নাম আ মোমেন্ট অফ টুইলাইট। বইটা পড়ে শোনানোর জন্য একজন মাঝবয়সী মহিলাকে চাকরিতে নেয় মৃত্যু পথযাত্রী জনবিচ্ছিন্ন এক অন্ধ বুড়ো। ভীষণ রকমের রোমান্টিক বইটা, অথচ প্রকাশের সময় পাঠক কিংবা সাধারণ মানুষ কারোরই তেমন একটা নজর কাড়েনি। মৃত্যুশয্যায় শুয়ে থাকা বুড়োকে ওই মহিলা যে বইটা পড়ে শোনায় সেটার নাম ছিল দ্য গোল্ডেন ড্রিম। গল্পটা আসলে সেই বইটা জুড়েই, যার ফলে তখন অনেক পাঠক পাগলের মতো এই বইটা খুঁজতে থাকে। আরও বহু বছর পর প্রমাণিত হয় যে এটা আসলে মূল উপন্যাসের লেখকের কল্পনা মাত্র। আ মোমেন্ট অফ টুইলাইট বইয়ে দ্য গোল্ডেন ড্রিমকে একটা শ্বাসরুদ্ধকর ক্লাসিক বই হিসেবে বর্ণনা করা হয়। বইয়ের শেষে দেখা যায় সেই বুড়ো মানুষটা, যার জীবনে কখনো ভালোবাসা আসেনি, সে বুঝতে পারে পাশে বসা নারী যে বহু বছর ধরে তার চোখ হিসেবে কাজ করে এসেছে, আসলে তাকে ভালোবেসে ফেলেছে। আমার বোনের কাছেই প্রথম দ্য গোল্ডেন ড্রিমের কথা শুনি। বলে এটা নাকি দারুণ একটা বই, পড়তেই হবে। সেটা ওর অ্যাক্সিডেন্টের মাস 6 আগে। বোনের সব কথা অকপটে বিশ্বাস করতাম। এই আমিও মরিয়া হয়ে এই বইটি খুঁজতে থাকি। আরও পরে জানতে পারি এই নামে আসলে কোনো বইয়ের অস্তিত্বই নেই। এমন নির্মম পরিহাসে আমার দিকে ফিরে হাসে টমো। আমার বোন হয়তো শুরু থেকেই জানতো এই নামে কোনো বই নেই, সেজন্য বলেছিল ওর ওই বন্ধুর কাছ থেকে নিয়ে বইটা পড়বে। কিন্তু কেনই বা আমাকে মিথ্যা বলবে? এমন ছোটোখাটো ব্যাপারে মিথ্যা বলার মতো মেয়ে ছিল না সে। তাহলে কেন? শুধুই মজা করার জন্য, নাকি ওর বয়ফ্রেন্ডের প্রতি আমার গোপন আকর্ষণ বুঝতে পেরেই এমন একটা প্রতিশোধ নেয়? যাই হোক, যেহেতু আমার বোনটি আর নেই, সেসব জানার আর কোনো উপায়ও নেই। আর যদি এরকম কোনো বই নাও থাকে, তবু আমি পুরনো বইয়ের দোকানে সেটা খুঁজতে থাকবো। যখনই কেউ জিজ্ঞাসা করবে কি বই চাই, সবার আগে এই নামটাই বলবো। কেন জানি আমার মনে হয় যদি কখনো সেই বইটা খুঁজে পাই, বইয়ের সেই অন্ধ বুড়োর মতো আমার ভেতরেরও একটা কিছু পরিবর্তন আসবে। যদিও এটা ভীষণ শিশুসুলভ ভাবনা, তারপরও আমি ধারণাই করতে পারিনি যে তোমরা দুজনে এই বইটি খুঁজবে। আমি সত্যিই দুঃখিত। শেষে আবারও আমাদের কাছে দুঃখ প্রকাশ করে টমো। এত খারাপ লাগার কিছু নেই, আমরা নিজেরাই কাজটা করি। ভাবা যায় আসল গল্প না জেনে পুরো 2 সপ্তাহ ধরে হন্যে হয়ে বইটা খুঁজে গেছি দুজনে মিলে। ইস, কি পণ্ডশ্রম না হয়েছে। টমো শুধু একটা বই খোঁজে না, সে আসলে খুঁজে ফেরে তার না পাওয়া প্রশ্নের জবাব।
আর এর সবই ওর বোনের মৃত্যুকে ঘিরে, কিংবা বলা যায় সেই কিছুকে এক সুতোয় বোনার চেষ্টা করে যায়। বোনের কথা উঠলেই একটা বিষণ্ণ হাসি হাসে টমো। এত দুঃখী দেখায় তখন ওকে। হ্যাপি বার্থডে! আচমকা উঠে দাঁড়িয়ে চিৎকার করে তাকানো। তোমার হাসি সবসময় আমাকে প্রেরণা যোগায়। এই হাসি দেখার জন্যই তো ওই কফি শপের কাজটা ছাড়তে পারিনি। হঠাৎ করে এসব কি বলে ছেলেটা? ওর শার্টের হাতা ধরে টানে, এত উত্তেজিত যে ওকে থামানো মুশকিল হয়ে যায়। মানে আমি বলতে চাইছি, নিজের অজান্তেই একজনকে সাহায্য করেছো, সে এখন তোমার সামনে। জন্মদিনে তোমার সাথে থাকতে পেরে সে খুশি। যদি পারো মনে রেখো, এটুকুই শুধু বলতে চেয়েছিলাম। কথাগুলো শেষ করে নিঃশ্বাস না নিয়েই ধীরে ধীরে বলে, হ্যাপি বার্থডে। সাথে সাথে ওর মুখখানা রক্তিম হয়ে উঠলে ধপ করে বসে পড়ে। হঠাৎ করেই সারা ঘর জুড়ে নীরবতা নেমে আসে। টমোকে খুশি করার ওর সব চেষ্টা একেবারে তালগোল পাকিয়ে যায়। তবু বলবো, যা হয়েছে যথেষ্ট হয়েছে। সামনে রাখা হটপট রোলিং বয়েলে পৌঁছালে চুলার আগুনটা বন্ধ করে দিই। আর মুখ খোলে না টমো, একভাবে মাথা নিচু করে নিজের কোলের দিকে চেয়ে থাকে। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়। বই ভর্তি পাশের ঘরের দরজাটা খুলে ভেতরে ঢোকে। হঠাৎই ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেয়। আমি কি ভুল কিছু বলে ফেলেছি? পাশের ঘর থেকে কোনো শব্দ আসে না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করি আমরা। ওর বেরিয়ে আসার কোনো নামই নেই। শেষে চিন্তায় পড়ে দরজায় টোকা দিয়ে ভেতরে উকি দেয়। ভেতরের দৃশ্য দেখে আমার মাথায় কিছুই ঢোকে না। ওখানকার ওই অল্প আলোতে গভীর মনোযোগে বই পড়ছে টমো। দরজা খুললেও সেদিকে তার কোনো খেয়ালই নেই যেন। ইয়ে টমো, পেছন থেকে ডাকি। কি করো? মানে কি? দেখছো না পড়ছি। গোছানো জবাব দেয়। হ্যাঁ, কিন্তু এখন কেন? হঠাৎ ভীষণ ইচ্ছে হলো। বই থেকে মুখ না তুলেই বলে। এটা কি বাস্তবতা এড়িয়ে যাওয়ার কৌশল? কারণ তাকানোর কথাগুলোকে ওর ভালোবাসার প্রকাশ হিসেবে দেখা যেতেই পারে। তাকানো এগিয়ে গেলে টমো বইটা মুখের আরও কাছে নিয়ে আসে, যেন আরও গভীরভাবে বইয়ের ভেতরে ঢুকে যেতে চায় সে। তাকানো আর আমি পরস্পরের মুখ চাওয়াচাই করি। কি করব ভেবে পাই না। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকানো হঠাৎ টমোর পাশে বসে পড়ে। পাশ থেকে একটা পেপার ব্যাগ টেনে নিয়ে সেও নীরবে পড়তে থাকে। এক মুহূর্তের জন্য টমো মুখ তুলে ওর দিকে চেয়ে কথা না বলে আবারও বইয়ের ভেতরে ডুবে যায়। কি হলো? তোমরা তো আমাকে ভয় পাইয়ে দিচ্ছ। একটু জোরেই বলি। তাতে ওদের দুজনের কোনো প্রতিক্রিয়া হয় না। আমার ভয় হয় যদি সকাল পর্যন্ত ওদের জন্য এভাবে অপেক্ষা করতে হয়, তাহলে কি হবে? হঠাৎ করেই মুখ খুলে তাকানো। ইয়ে টমোকো, আমি খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না, জানি না কিভাবে বলবো। আমি তোমার সাথে এভাবে কথা না বলেও থাকতে পারি। শুধু কোনো দরকার হলে ডাকবে, তক্ষুনি চলে আসবো। তবুও বই থেকে মুখ তোলে না টমো। তবে ছায়ায় একটা নড়াচড়া দেখা যায়। এমনকি মনে হয় যেন ধীরে ধীরে একটুখানি মাথা ঝাঁকায়। তাকানো সেটা দেখতে পেয়ে অল্প হেসে আবারও নিঃশব্দে পড়তে থাকে। ব্যাপারটা বিস্ময়কর হলেও হয়তো তাকানোই টমোকে সবচেয়ে ভালো বোঝে। অন্তত আমার চেয়ে ভালো তো বটেই। এদিকে আমি যখন ভাবছি কিভাবে ওদের দুজনকে একসাথে করব, তখন সে নিজেই ওকে স্বস্তি দেওয়ার পথ খুঁজে নেয়। যে দরজা সে বন্ধ করে দিয়েছে, বারবার সেটা খোলার চেষ্টা না করে বরং ওর দিক থেকেই খোলার অপেক্ষায় থাকাটা বেছে নেয়। হয়তো ঠিক কাজটাই করেছে। ওদের দুজনকে এভাবে নীরবে পাশাপাশি বসে থাকতে দেখে মনে হলো খুব শিগগিরই দরজা খুলে নিজেই বেরিয়ে আসবে টমো। আমিও হাতের কাছের একটা বই নিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়াই। আলগোছে পাতা উল্টাতে উল্টাতে একটা সিদ্ধান্তে পৌঁছাই। ওয়াদাকে ফোন করব। বলবো খুব শিগগিরই দেখা করতে চাই। নিজের বানানো দেয়ালটা আমাকেই ভাঙতে হবে। টমোর বার্থডে পার্টির রাত যতই গভীর হতে থাকে, বুক শপের নিস্তব্ধতার মাঝে কেবলই পৃষ্ঠা উল্টানোর শব্দ শোনা যায়। জাপানের পশ্চিমাংশে টাইফুনের কারণে গত কয়েকদিন ধরে বেশ বৃষ্টি আর ঝোড়ো বাতাস বইছে। রাস্তার পাশের বেশিরভাগ গাছের পাতা ঝরে গেছে, ফলে শূন্য ডালপালায় তাদের কেমন যেন অদ্ভুত দেখায়।
ওয়াদা অফিসের কাজে এত বেশি ব্যস্ত ছিল যে টমুর বার্থডে পার্টির 4 দিন পার হয়ে গেলেও আমাদের আর দেখা হওয়ার সুযোগ হয়নি। এমনিতে ছুটির দিন হলেও আজ অফিসে গিয়ে বিকেল পর্যন্ত থাকতে হয় ওকে, যার ফলে আমাদের যখন দেখা হয় ততক্ষণে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। নিশ্চয়ই আমার অদ্ভুত আচরণে ওয়াদা বিচলিত। দেখা হওয়ার সাথে সাথেই চিন্তিত স্বরে জিজ্ঞাসা করে কোনো সমস্যা হয়েছে কি না। মনে মনে ঠিক করি সবার আগে ওই রাতের ব্যাপারে জানতে চাইব। কি দেখেছি সেটা বলার পর ওয়াদা বিড়বিড় করে, আচ্ছা এই জন্যই তোমার এত মন খারাপ? মনে হয় শেষ পর্যন্ত ব্যাপারটা বুঝতে পারে সে। অবশ্য সেটাই স্বাভাবিক। বড় কোনো ভুল করে ফেলেছে এরকম ভঙ্গিতে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর চোখ বন্ধ করে ওখানেই স্থির বসে থাকে। স্যাভোর আজও একেবারে ভর্তি। পাশের টেবিলে স্যুট পরা ভদ্রলোক কফিতে চুমুক দিতে দিতে খবরের কাগজ মেলে ধরে। আমাদের ঠিক উল্টো দিকের জুটি গল্প জুড়ে দিয়েছে। সকালেই বৃষ্টি থেমে মেঘের আড়াল থেকে সূর্য উঁকি দেয়। এখন জানালা দিয়ে সন্ধ্যার আবছা আলো এসে পড়ে ভেতরের মৃদু আলোতে। নিজের কফি ছুঁয়েও দেখে না ওয়াদা, মুখে হাসি নিয়ে ওখানেই বসে থাকে। জানালা দিয়ে শেষ বিকেলের সূর্যরশ্মি পড়ে ওর কাঁধ সোনালি দেখায়। এত লম্বা সময় ধরে স্থির হয়ে থাকতে দেখে চিন্তাই হয়। জিজ্ঞাসা করি, ঠিক আছো? চোখ খোলে ওয়াদা। তারপর অন্য সময়ের চেয়ে বেশি সিরিয়াস ভঙ্গিতে বলে, ঠিক আছি। আসলে তোমাকে না বলাটা ভুল হয়েছে। ব্যাপারটা খেয়াল করিনি। ঠিক জানি না, ভেবেছিলাম তোমার হয়তো জানলে খারাপ লাগবে। এখন দেখছি না বলেই ভুল হয়েছে। সত্যিই দুঃখিত। একবারে সবটুকু বলে ওয়াদা। মেয়েটার সাথে দেখা হওয়ার ঘটনাগুলো তারপর একটা মনে করার চেষ্টা করে। সেদিন তখনও অফিসেই ছিল ওয়াদা। সন্ধ্যার দিকে মেয়েটা হঠাৎ ফোন করে বলে ওর একটা বই ফেরত দিতে চায়। প্রায় 1 বছর হলো ওদের কোনো যোগাযোগ নেই, তাই বইটা ওকে রেখে দিতে বলে সে। তাতেও রাজি হয় না মেয়েটা। অনেকটা কাছাকাছিই চলে এসেছে, তাই বইটা ফিরিয়ে নিতে জোরাজুরি করতে থাকে। এরপর দেখা হলে মেয়েটা ওয়াদাকে আবার ওর কাছে ফিরে যেতে বলে। ওয়াদা আর কিছু বলার আগেই ওকে থামিয়ে দিই। এটুকুই যথেষ্ট? যথেষ্ট? বিস্ময়ে চোখ বড় বড় করে বলে সে। বলছি তো ঠিক আছে, পরিষ্কার বুঝতে পারছি আসলে তেমন কিছুই না। হেসে বলি। হাসিটা এমনিতেই আসে, তার জন্য কষ্ট করতে হয় না। সত্যি বলতে ওয়াদার সাথে আবারও দেখা হওয়ার আগে বেশ দুশ্চিন্তায় ছিলাম। তবে এই মুহূর্তে ওর সামনে বসে অনেকটা ভালো বোধ করি। মনে হয় আসলেই সব কিছু ঠিকঠাক আছে। তো ভ্রু কুচকায় ওয়াদা। কিভাবে এত তাড়াতাড়ি সব কিছু মেনে নিলাম সেটা নিয়ে দুর্ভাবনা ওর চেহারায় স্পষ্ট। কোনো কিছুতে অবাক হলে সবসময় চেহারাটা এরকম করে থাকে। পাশের টেবিলের লোকটা খবরের কাগজ থেকে চোখ তোলে। হয়তো ওয়াদার গলার স্বরে বিরক্ত হয়ে আমাদের দিকে তাকায়। তবে এদিকে আগ্রহ না পেয়ে দ্রুতই সে নিজের জগতে ফিরে যায়। কিছু জানার জন্য না, আজ শুধু দেখা করার জন্য ডেকেছি। শুধুই তোমাকে দেখতে চাই। তুমি তো এসব নিয়ে চিন্তায় ছিলে। মাথা ঝাঁকাই। এসব আর কোনো ব্যাপার না। নিশ্চয়ই এটা একটা ধাক্কা, তবে তার চেয়েও বড় কথা হলো এতে করে বুঝতে পারছি তোমার উপর ভরসা রাখতে পারিনি। আজ কিভাবে তোমার মুখোমুখি হব ভেবে পাইনি। সেজন্য দেখো, সমস্যাটা আসলে আমারই, তোমার না। সমস্যা? আবারও ভ্রু কুচকায় ওয়াদা। মনে হচ্ছে সারাদিন চেহারাটা এরকম করেই রাখবে। একদম ঠিক, কারণ আমি ভয় পাই। তোমার কাছে মন খুলে কথা বলতেও ভয় পাই। কোনো কিছু না বুঝেই আঘাত পাবার ভয় হয়। শেষে মোমোকো মামির কথায় চোখ খোলে। সেজন্যই এই সব কিছু রীতি টানবো বলে ঠিক করি। একবার এই শব্দগুলো বলে ফেলার পর মনে হয় যেন আমার শরীরের ভেতর অকারণেই জমে থাকা সব দুর্ভাবনা মুহূর্তে হালকা হয়ে যায়। অনেকটা স্বস্তি অনুভব করি। একদম ঠিকঠাক। আসলেই ওয়াদার দিকে তাকিয়ে সেটা আরও পরিষ্কারভাবে দেখতে পাই। আগে কখনো এভাবে চেষ্টা করে দেখিনি। এতদিনের আলাপ পরিচয়ে একবারও না। ওয়াদা লম্বা সময় ধরে আমার দিকে তাকিয়ে থেকে চোখ পিটপিট করে। তারপর কোনো মতে বলে, ঠিক বলছো? মনে হয় যেন গভীরভাবে মুগ্ধ সে। তাই জিজ্ঞাসা করি, শুধু ভাবছি এই সপ্তাহটা আমার জন্য এসব নিয়ে চিন্তা করেই কাটালে? বলে অবশেষে কফিতে চুমুক দেয়। এক পাশে মাথা হেলিয়ে বলি, যেহেতু সব কিছু এখানেই শেষ,
হয়তো তোমার জন্য, কিংবা হয়তো আসলে আমারই জন্য। না করলে হয়তো কোনো একটা সময় অনুশোচনা হতো, যার ফলে হয়তো একসাথে আর থাকাই হতো না। আমি তো আর সেটা হতে দিতে পারি না। মাথা চুলকাতে চুলকাতে পুরোটা শুনে ওয়াদা, তারপর বিব্রত মুখে হাসে। মনে হচ্ছে আজ রোলার কোস্টারে চড়ে বসেছি। আই এম সরি, এসব আসলে ভালো শোনায় না। কফি শেষ করে বলি, যার অর্থ এই ব্যাপারটা এখানেই শেষ। কফি শপ থেকে বের হওয়ার আগে আবার কোনো ভুল না হয়ে যায় সেদিকে খেয়াল রেখে খুব সাবধানে ইতস্তত ভঙ্গিতে হাত পা নেড়ে একটা কথা বলে ওয়াদা। এটা আসলেই আমার ভুল। যাই হোক, ওর সাথে কিন্তু কিছুই নেই, আর দেখা হবে না, কথা দিচ্ছি। এই কথা শুনে আর হাসি চেপে রাখতে পারিনি। এরপর সন্ধ্যার মৃদু আলোতে আশেপাশে অনেকটা সময় ধরে হাঁটাহাঁটি করে ওর বাসার দিকে এগিয়ে যাই। সকালে দুজনেরই অফিস আছে, তারপরও আজ রাতটা আমাদের একসাথে থাকতে হবে। ওয়াদা তার স্বভাব সুলভ ভঙ্গিমায় পিঠ সোজা আর মাথা উঁচু করে হাঁটতে হাঁটতে হঠাৎ করে বলে, একটা কথা স্বীকার করতেই হবে, তোমাকে আমার হিংসে হয় তাকাকো। আমাকে কেন? হঠাৎ ওর এমন কথায় অবাক হই। তোমার চারপাশে ভরসা করার মতো কত মানুষ, কতজনকে বিশ্বাস করতে পারো? মানে সাতরু মামার মতো মানুষজনের কথা বলছো? হ্যাঁ, হেসে মাথা ঝাঁকায়। তা তো বটেই, তুমি সবার কত কাছের, তাই মনে হয় তোমার। ব্যাপারটা যে আগেও অনুভব করিনি এমন নয়। অবশ্য আমাকে নিয়ে মজা করার মানুষের সংখ্যাটাও কম নয়, যেমন মোমোকো মামি আর সাবু। এর কারণ এই মানুষদের তুমি আপন করে নাও, তোমার সেই আকর্ষণের ক্ষমতা আছে, কারণ তুমি তাদের মূল্য দাও। এসব ক্ষমতা টমতার ব্যাপারে জানি না, বিব্রত ভঙ্গিতে বলি। তবে এটা সত্যি, টোকিও আসার পর প্রথমে খুব বেশি মানুষকে চিনতাম না। এমনকি বাড়িতে থাকতেও মামা, মোমোকো মামি কিংবা টোমোর সাথে এখন যেভাবে খোলা মনে কথা বলতে পারি, তেমনভাবে কথা বলার মতো কেউ ছিল না। বলতে গেলে নিজের ভেতরেই গুটিয়েছিলাম। প্রথমবার মামার বুক শপে গিয়েও ভাবিনি এত এত মানুষের সাথে দেখা হবে। ওয়াদা তাদের মধ্যে একজন। জীবনে এত দুঃখ না আসলে হয়তো মরিসাকি বুক শপেও আসা হতো না, মামার সাথেও যোগাযোগ হতো না, আর ওয়াদার দেখাও পেতাম না। ব্যাপারটা ভেবে অদ্ভুত লাগে, এই সব কিছুর একটার সাথে একটা সংযুক্ত। আর এই মুহূর্তে জিম্বোচর গোধূলির আলোতে আমরা দুজন পাশাপাশি হাঁটছি। যে ব্যাপারে ওয়াদা আমাকে হিংসে করে সেটা এখনও বুঝে ওঠা বেশ কঠিনই। ওয়াদাই বরং যে কোনো জায়গায় যে কোনো মানুষকে আপন করে নিতে পারে, সবার সাথে চলতে পারে। আমার ভাবনাগুলো অবশ্য ওয়াদা এক কথায় নাকচ করে দেয়। একদম ঠিক নয়। ছোটবেলা থেকেই মানুষজন বলে আমি নাকি ভীষণ সিরিয়াস টাইপের। এটা ঠিক যে হয়তো যে কোনো জায়গায় মানুষের সাথে সহজে মিশতে পারি, একই সাথে সবসময় নিজেকে আলাদা করে রাখি, আর মানুষের সাথে খুব ঘনিষ্ঠ হতেও পারি না সহজে। আমার মনটা সবসময় শান্ত, খুব বেশি সুখের স্মৃতি নেই আমার, এমনকি ছোটোবেলারও। জানি না কেন, হয়তো সেটা বাড়িতে মানসিক দূরত্বের কারণে। ছোটোবেলাতেই বাবা মায়ের সাথে একটা দূরত্ব তৈরি হয় আমার। তবে সেটাই যে একমাত্র কারণ তাও নয়, ব্যাপারটা হয়তো জন্মগত, আমি হয়তো এই রকমেরই মানুষ। এক নাগারে কথা বলে যায় ওয়াদা। ডান হাতের তালুতে ওর দৃষ্টি নিবদ্ধ, মনে হয় যেন ওখানে কি লেখা আছে তা পড়ার চেষ্টা করছে। শুরুর দিকে খুব আকর্ষণীয় কিছু মনে হলেও এইরকম একটা মানুষের সাথে কিছুদিন থাকার পরেই সবার একঘেয়ে লাগে। সেটা সবার ক্ষেত্রেই হতে পারে, সেই কারণেই কেউ আর খুব বেশি দূর আগায় না। প্রথমবার তুমি যখন আমার বাসায় আসো তখন অবস্থা খুবই ভয়াবহ ছিল, তাই না? হয়তো এর থেকেই বোঝা যায় আমি কী ধরনের মানুষ। বাইরে সবসময় ফিটফাট থাকলেও আমার ভেতরটা সবসময় এলোমেলো, আর এতে আমার কিছু করার নেই। যখন তোমাকে মরিসাকি বুক শপে দেখি তখনই বুকের গভীরে কোথাও এই জগতের বাসিন্দা হবার ইচ্ছে জাগে। এর জন্যই যেন অপেক্ষা করেছিলাম। তোমাকে যে উপন্যাস লেখার কথা বলি সেটাও হয়তো বা তারই একটা অংশ হওয়ার চেষ্টা থেকে। কথাগুলো বলে আমার দিকে তাকায় ওয়াদা, একটু বিব্রত দেখায় ওকে। আমিও ঠিক ওর চেহারার দিকে ফিরে তাকাই। ও যে এভাবে ভাবতে পারে সেটা আগে কখনো আমার মাথায় আসেনি। অবশেষে বুঝতে পারি উপন্যাস লেখার কথা বলার সময় ওকে এত নার্ভাস দেখায় কেন। আমি চাই তোমরা সবাই আমাকে গ্রহণ করে নাও। আমার সব আনন্দ আর দুঃখ তোমাদের সাথে ভাগাভাগি করে নিতে চাই। জীবনে প্রথমবারের মতো হয়তো এভাবে অনুভব করছি।
ওয়াদার উষ্ণ হাতটা আলতো করে নিজের হাতের মুঠোয় চেপে ধরি। নিশ্চয়ই সেটা হবে, তুমি চমৎকার একটা মানুষ। তোমার তাই মনে হয়? বিড়বিড় করে বলে ওয়াদা। ওর দিকে তাকিয়ে আবারও আশ্বস্ত করি, নিশ্চয়ই, কথা দিচ্ছি। বিস্ময় ভরা চোখে আমার দিকে তাকিয়ে আলতো করে হাসে ওয়াদা। ধন্যবাদ, বলে সে। কিন্তু আমার মনে হয় আমারই বরং ওকে ধন্যবাদ জানানো উচিত। ওয়াদা যে ওর মনের কথাগুলো এমন অকপটে খুলে বলেছে, সেজন্যই ভালো লাগছে। ভালো লাগছে ও আমার আর আমার চারপাশের মানুষজনের কথাও ভাবে বলে। ওর কাছে নিজেকে মেলে ধরার এই সাহস জোগাতে পেরে এক ধরনের তৃপ্তি অনুভব করি। কারো কাছে নিজের মনের ভাবনা তুলে ধরাটা খুব সহজ একটা ব্যাপার মনে হলেও আসলে অনেক সময় সেটা অসম্ভব রকমের কঠিন হয়ে পড়ে। আর সেটা বিশেষ কোনো মানুষ হলে তো কথাই নেই। ওর পাশে হাঁটতে হাঁটতে সেই কথাগুলোই ভাবি। তবে একবার যদি সেই সাহসটা জোটানো যায়, তাহলে কাজটা অনেকখানি সহজ হয়ে যায়। মোড় ঘুরতেই ওয়াদার অ্যাপার্টমেন্ট চোখে পড়ে। হাত ধরাধরি করে সোজা ওদিকে এগিয়ে যায় দুজন। অল্প কয়েকদিনের মধ্যেই আমার প্রিয় ঋতুটা গিয়ে শীত চলে আসে। সেটাও অবশ্য ততটা খারাপ না, কারণ এখন থেকে সেটা শীত হোক, বসন্ত কিংবা অন্য যে ঋতুই আসুক না কেন, আমার বিশ্বাস দিনগুলো প্রশান্তিময় হবে। আমার ভালোবাসার সব মানুষ একসাথে হাসি মুখে দিন কাটাবে। যদিও বিশ্বাস করার মতো কোনো যুক্তি হাতে নেই, তবুও গোধূলির আলোয় হাঁটতে হাঁটতে নিজেকে বোঝানোর মতো করে ভাবি কথাগুলো। তোকে একটা কথা বলার আছে। ডিসেম্বরের মাঝামাঝি পেরিয়ে হঠাৎ একদিন বলে সাতরু মামা। অফিস ছুটি বলে সেদিন সকাল সকালই মরিসাকি বুকশপে যাই। নানান ঝামেলায় আগের 2 সপ্তাহ এখানে আসা হয়নি। সারাদিন সব কিছু বেশ ঠিকঠাকই চলে। সব বন্ধের সময় হয়ে এলে আমিও বাড়ি ফেরার জন্য তৈরি হতে থাকি। ঠিক এমন সময় মামা ডাকে, 1 মিনিট সময় হবে? কেমন যেন উদ্বিগ্ন মনে হয় তাকে। নিশ্চয়, কোনো অসুবিধা নেই, বলো। ইদানিং মামাকে আগের তুলনায় কেমন যেন চুপচাপ মনে হয়। তার কোনো নির্দিষ্ট কারণ খুঁজে না পেয়ে চিন্তাই হয়। সত্যি বলতে ওয়াদা টোমোর ব্যাপারগুলো নিয়ে তার উপর রোজকার ব্যস্ততা সামলানোর পর এদিকটাতে খুব বেশি নজর দেওয়ার সময় পাইনি। আজকাল মামাকে কেমন যেন একটু অন্যরকম লাগে। আর কিছু না হোক, অস্বাভাবিক কিছু একটা যে বলতে চলেছে সেটা নিশ্চিত। কারণ সে যেমন মানুষ, তাতে সাধারণ কোনো কথা হলে সোজা এসে বলে ফেলতো। দুজনে একসাথে হাত লাগিয়ে তাড়াতাড়ি বুকশপ বন্ধ করে তারপর বাইরে যাব বলে ঠিক করি। বাইরে বের হতেই রাতের ঠান্ডা বাতাস এসে গালে লাগে। একেবারে খাঁটি শীতের রাত্রি। এমন রাতে চারদিক শুনশান হয়ে আসে। বাতাসে কাঁপুনি ধরায়। কালো আকাশেও কতগুলি তারা ঝিকমিক করছে। একটুখানি হাঁটলে কেমন হয়, বলি আমি। মনে হয় বাইরে একটু হাঁটাহাঁটি করে খোলা বাতাসে নিঃশ্বাস নিলে হয়তো ভালো লাগবে। তোর শীত করছে না? সেজন্যই তো একটু হাঁটতে চাই। চল তাহলে হাঁটা যাক। সাকুরা স্ট্রিট ছেড়ে এভিনিউ থেকে ঘুরে এসে রাস্তাটা ধরি। মামা ছোটোখাটো মানুষ হলেও খুবই জোরে হাঁটে। আসলে লম্বা পায়ের মানুষদের গতির সাথে তাল মেলানোর চেষ্টা করে সব সময়। একসাথে হাঁটলেও কয়েক ধাপ পেরোনোর পরেই আমাদের মাঝে দূরত্ব বাড়তেই থাকে। তবে কিছু দূর যাওয়ার পর থেমে অপেক্ষা করবে সেটা জানা কথা। সেজন্য কখনো তাড়াহুড়ো করি না। মামার পেছনে নিজের মতো ঢিলেঢালাভাবে হাঁটতে থাকি, সেই পুরনো দিনগুলোর মতো। ছোটবেলায় এভাবেই পেছন থেকে তার শুকনো অবয়ব দেখে দেখে এগিয়ে যেতাম। হাঁটতে হাঁটতে এক সময় ইম্পেরিয়াল প্যালেসকে ঘিরে রাখা জলাধারের পাশে গিয়ে পৌঁছাই আমরা। ফেরার আগে একটু বিশ্রাম নেব বলে ঠিক করি। সড়কবাতির আবছায়ালো এসে পড়েছে পরিখার পানিতে। তাতে সাঁতরে যাওয়া পাখির সুন্দর কালো অবয়ব। ঝোপঝাড়ের ওপাশটাকে প্যালেসটাকে পরিত্যক্ত কোনো অন্ধকারাচ্ছন্ন প্রাসাদ মনে হয়। 2 বোতল হট লেমন কিনে এনে একটা আমার দিকে এগিয়ে দেয় মামা। এটা খেলে আর ঠান্ডা লাগবে না, বলে সে। এই আর একটা জিনিস তার বদলায়নি, এখনও হট লেমন পছন্দ। আহ, জলের পাশে রাখা সারি সারি বেঞ্চের একটায় বসতে বসতে ক্লান্ত গলায় বলে ওঠে মামা। চমকে উঠে জিজ্ঞাসা করি, পেছনটা ঠিক আছে? আরে তেমন কিছু না, আশ্বস্ত করতে বুড়ো আঙুল দেখায়। ওখান থেকে রাতের আকাশটা সুন্দর দেখা যায়। কৃষকায় বাঁকা চাঁদ আর তার পেছনে মিটিমিটি জ্বলতে থাকা কালপুরুষের নক্ষত্র। ইম্পেরিয়াল প্যালেসের উল্টো দিকের নিউজ পেপার বিল্ডিংয়ে এখনও অনেক বাতি জ্বালানো।
পরীক্ষার সমান্তরালে এভিনিউ ধরে দৌড়বিদরা হাঁপাতে হাঁপাতে দৌড়াতে থাকে। ওদের দিকে তাকিয়ে অলস ভঙ্গিতে হট লেমনে চুমুক দিতে থাকি আমরা। ট্রিপের জন্য ধন্যবাদ, সব মিলিয়ে খুব ভালো হয়েছে। মোমোকেও খুশি। যতদূর মনে পড়ে শেষবার ট্রিপে গেছি বছর 10 আগে। ট্রিপ থেকে আসার 1 মাস পেরিয়ে গেছে, অথচ মামা এতদিনে এসব কথা বলছে। ওয়েলকাম, সবসময় আমার খেয়াল রাখার জন্য ধন্যবাদ। না, তেমন কিছুই তো করতে পারি না। রাতের আকাশের দিকে তাকিয়ে বলি, তুমি তো সেই ছোটবেলা থেকেই আমাকে আগলে রেখেছো। কত ছোট বয়স থেকে যে এই মানুষটা আমাকে ভালো করে বোঝে সেটা ভেবে একটু লজ্জাই লাগে। আসলেই আমার তো মনে হয় সব মিলিয়ে আমাদের বছর 20 চেনাশোনা। দুজনেই সরু চোখে আকাশের দিকে তাকিয়ে থেকে যেন দূরের অতীতের স্মৃতি রোমন্থন করি। সময় কত দ্রুত বয়ে যায়, তাই না? মাঝে অনেকদিন আমাদের দেখা সাক্ষাৎ হয়নি। সত্যি বলতে কি, বড় হওয়ার পর থেকে তোমাকে আর বুঝতে পারি না। তোমার ভেতরে কি চলছে জানতে পারি না। বোঝার মতো যথেষ্ট বুড়ো হয়েছ, তবু সব সময় কি যেন এক দ্বিধায় ভুগতে থাকো। শুনে খুবই কষ্ট পেলাম। মামার মুখে তার পরিচিত ম্লান হাসি, তার নিঃশ্বাসে বাতাসে সাদা তুলোর মতো ভেসে যায়। দুঃখিত, ছোটবেলা থেকেই তোমার ন্যায়টা আমি। এখন ফিরে দেখি জীবনের মধুর স্মৃতিগুলো কেবল ওই সময়টাতেই। এখন বুঝি আমাকে কত মায়া তুমি করতে। হাসে সে। আর তারপর আমার উপর রাগ করিস, সেটা বুঝতেও পারিনি। সম্ভবত সেজন্য অনেকদিন দেখতেও আসিসনি। রাগ করিনি, শুধু তোমার সাথে মতের মিল হয়নি। অবশ্য এখন আর তেমন কিছুই মনে হয় না। তাহলে তো ভালোই। তবে কথা বলতে গিয়ে কোনো কারণে সেই অস্বস্তিটা আবারও অনুভব করি। পাশে বসে মামা তার স্বভাব সুলভ দৃষ্টিতে হাসতে থাকে, কথা বলতে থাকে। তার কণ্ঠ আগের মতোই দরদ ভরা, কিন্তু একটা কিছু তো অন্যরকম। কিছু একটা নিয়ে হতবিহ্বল। এমন নিরিবিলি সন্ধ্যায় তার পাশে বসে সেটা ঠিকই টের পাই। আর তাতে দুর্ভাবনা আরও বাড়ে। বুকের ভেতর সেই অনুভূতিটা ক্রমেই শক্তিশালী হয়ে উঠতে থাকে। আচ্ছা, একটা কিছু বলতে চেয়েছিলে? সব দ্বিধা ঝেড়ে ফেলে শেষ পর্যন্ত জিজ্ঞাসা করি, কারণ আমার মনে হয় না মামা নিজে থেকে সেই প্রসঙ্গ টানবে। হ্যাঁ, মনে হচ্ছে খারাপ কিছু। নিজের অজান্তেই হাতে থাকা প্লাস্টিকের বোতলটা শক্ত করে চেপে ধরি। শরীর ঠান্ডা হলেও হাত ঘামতে থাকে। মামা চোখের পাশ দিয়ে আমার দিকে তাকিয়ে অল্প মাথা দোলায়। আমার তা মনে হয় না। তাহলে কি? মামা আবারও মাথা দোলায়। আসলে মুখ গম্ভীর করে বলে, হেমোরয়েডসটা আবারও ভোগাচ্ছে, আরও বেশি। দিনকে দিন এটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এতক্ষণ কি না কি ভাবার জন্য নিজেকে একটা আহাম্মক মনে হয়। 2 হাত দিয়ে তাকে বেশ জোরেই ধাক্কা দিই। তাতে বেঞ্চ থেকে প্রায় পড়ে যেতে যেতে চিৎকার করে ওঠে, আরে তাকাকো, করছিস কি? দয়া করে আমার পেছনে আর যন্ত্রণা দিস না। ধুর! এতক্ষণ ধরে বুকের ভেতর জমে থাকা দুশ্চিন্তা ঝেড়ে ফেলে একটা দীর্ঘশ্বাস ফেলি। একই সাথে অদ্ভুত রাগ আর স্বস্তির অনুভূতি হয়। আসলেই কি তাই? সত্যিই কি ব্যাপারটা শুধুই অশ্বরোগের? আপন মনে ভাবি, ব্যাপারটা কষ্টের। তবে যদি শুধু সেটুকুই হয় তাহলে বলতে হবে আমাদের কপাল ভালো, সত্যিকারের কপাল ভালো। কালকে অবশ্যই হাসপাতালে যাবে বলি আমি। ঠিক আছে, মনে থাকে যেন। উঠে দাঁড়িয়ে বলি, বেশ, এবার তাহলে যাওয়া যাক। শিগগিরই বাড়ি না ফিরলে নিশ্চিত ঠান্ডা লেগে যাবে। কিন্তু মামার ওঠার কোনো আগ্রহ দেখা যায় না। খুব বেশি ব্যথা করছে কি? কিছুটা বুঝতে পারি। তাকে ধরার জন্য ডান হাত বাড়িয়ে দিই। তবুও মামা আমার হাতের দিকে তাকিয়ে শুধু বসেই থাকে, হাতটা ধরার কোনো চেষ্টাও করে না। শেষে অস্থির হয়ে যখন ডাক দিই, এই, তখন বিড়বিড় করে বলে, ব্যাপারটা আসলে মোমোকোকে নিয়ে। কি? বিস্ময়ে জমে যেতে যেতে জিজ্ঞাসা করি। আসলে ট্রিপে গিয়েই আমাকে সব কিছু জানায়। ঠোঁটে ঠোঁট চেপে ধরে একটু থামে, তারপর ধীরে ধীরে বলতে থাকে, ওর ক্যান্সারটা আবার ফিরে এসেছে। কোনো কিছু বুঝে উঠবার আগেই। ডাক্তারের কাছে আরও আগেই জানতে পেরেছে, যদিও অনেকদিন এসব নিয়ে কিছুই বলেনি। আর ও যা বলল তাতে সেটা এখন বেশ খারাপ অবস্থায় চলে গেছে। মামার নিঃশ্বাস সাদা হয়ে উড়ে বাতাসে মিলিয়ে যায়। এখন পর্যন্ত শুধু আমিই জানি
আজ হোক বা কাল সবাই তো জানবেই। তার আগে ভাবলাম শুধু তোকে বলি। আমার মনে হয় পায়ের নিচের মাটি যেন দুলে ওঠে হঠাৎ করে। সোজা হয়ে দাঁড়াতেও পারি না। হাত আর পায়ের পাতা দ্রুত ঠান্ডা হয়ে যেতে থাকে। মামার দিকে বাড়িয়ে থাকা হাতটা আপন মনেই যেন ঝুলে পড়ে যায়। এসব একদম সত্যি না, হতেই পারে না। এত সুস্থ একটা মানুষ। আমি চাই না এটা সত্যি হোক, তর্ক জুড়ে দেই, কিন্তু এটাই সত্যি। মামার চোখের ভাষায় সব কিছু বলে দেয়।